হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে কমপ্লিটিং নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে তোমরা জানো যে কমপ্লিটিং খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশেষ করে যারা বিশেষ করে যারা তোমরা এসএসসি তে আছো, এসএসসি 25 ব্যাচ, এবং যারা কলেজে আছো তাদের জন্য। কারণ তোমরা জানো যে এসএসসি তে কমপ্লিটিং এ মার্ক আছে 5 মার্কস, কিন্তু এইচএসসি তে কমপ্লিটিং এ মার্কস আছে 10 মার্কস। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে তোমাদের কমপ্লিটিং শেখাটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে হলে যে এসএসসি তে 5 মার্ক, অনেকে চিন্তা করে যে স্যার 5 মার্কের জন্য এত কষ্ট আমরা করব না, কারণ কমপ্লিটিং এর টোটাল রুলস মিনিমাম 30 থেকে 40টা রুলস তোমাদেরকে শিখতে হবে মিনিমাম। কিন্তু আমি আবার একটা শিট সাজাইছি, শিটের টোটাল রুলস দিয়ে দিছি মাত্র 27টা। সেই 27টা থেকে আবার যদি তোমরা প্রধানত 10 থেকে 15টা যদি রুলস করতে পারো, তাহলে তোমাদের আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে। যেমন 5টার মধ্যে 4টা কমন পেয়ে যাবে, কিংবা কলেজে 10টার ভিতরে প্রায় 8টা রুলস কমন পেয়ে যাবে, যদি 10টা থেকে 15টা রুলস তোমরা সুন্দরভাবে বুঝে শুনে আয়ত্ত করতে পারো। আজকে তোমাদের সামনে আমি কম্পিটিং এর প্রথম 10টা রুলস নিয়ে আমি একটু আলোচনা করব। আমার শিট আছে, তোমাদের যাদের শিট প্রয়োজন তোমরা হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের পেজে কমেন্ট করতে পারো, তাহলে আমি যে কমেন্ট করবে তাকে আমি শিটটা দিয়ে দিব। এখন এসএসসি তে 5 মার্ক এবং এইচএসসি তে 10 মার্ক হলেও আসলে দেখো, তোমরা যেহেতু মনে করতেছো যে এসএসসি তে 5 মার্ক এবং এইচএসসি তে 10 মার্ক, এটুকু শেখার দরকার কি, কিংবা না শিখলে কি সমস্যা। আমি একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তোমাদেরকে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং কলেজে উঠেও তোমাদের প্যারাগ্রাফ শিখতে হবে, রচনা লিখতে হবে, ইমেল লিখতে হবে, সিভি লিখতে হবে, স্টোরি লিখতে হবে। এত কিছু প্রত্যেকটা যদি তোমরা 20টা করেও করতে চাও, তাহলে আসলে 20টা করে মুখস্থ করা তোমাদের পক্ষে সম্ভব না। 10টা করে মুখস্থ করেও তোমাদের পক্ষে সম্ভব না। 3 দিন ধরে মুখস্থ করলা, কিংবা একদিনে 2-3 ঘন্টা ধরে মুখস্থ করে একটা প্যারাগ্রাফ যদি মুখস্থ করতেও তোমরা পারো, সেটা মনে রাখতে পারবে হাইস্ট 3 দিন, 7 দিন, কিংবা 1 মাস, কিংবা কয়েকদিন, এর বেশি থাকে না। এখন সেক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে কমপ্লিটিং সেন্টেন্সের একটা ভূমিকা অবশ্যই আছে। আমি আমার লাইফে ইংরেজি শিখছি মূলত 3টি গ্রামার দিয়ে। 1 নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস, এই রাইট ফর্ম অফ ভার্বস তোমাকে অবশ্যই শিখতে হবে যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো হতে চাও। 2 নাম্বার হচ্ছে তোমাকে অবশ্যই চেঞ্জিং সেন্টেন্সের উপরে ভালো দখল থাকা লাগবে, তা নাহলে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবে না, চেঞ্জিং সেন্টেন্স। আর 3 নাম্বার, তোমাকে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে মানে পুরোপুরি দক্ষ হতে হবে। সেন্টেন্স বুঝে, মিনিং বুঝে কাজ করতে হবে। ইংরেজিতে ভালো করার সবথেকে ভালো উপায় হচ্ছে অর্থসহ করতে পারা, অর্থসহ মিনিং করতে পারা। যেমন কমপ্লিটিং সেন্টেন্সে আমরা অনেক কানেক্টরস শিখে ফেলবো। তোমরা কমপ্লিটিং সেন্টেন্স ভালো করে শিখলে তোমরা কানেক্টরস ভালো করতে পারবা, চেঞ্জিং সেন্টেন্স ভালো করতে পারবা, তোমরা রাইট ফর্ম অফ ভার্বস গুলোতেও এটা কাজে লাগাতে পারবা আশা করি। এখন আমরা শুরু করব কমপ্লিটিং সেন্টেন্সের মূল নিয়মে চলে আসব, যে আসলে কমপ্লিটিং সেন্টেন্সের 1 নাম্বার রুলসটা কি। আমার সেটা আমি 1 নাম্বার স্টার্ট করছি অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে। অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো, এটা দিয়ে আমি শুরু করছি। অ্যাজ ইফ অ্যাজ দো মানেটা কি? অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন। এই রুলসটার 2টা রুলস আছে। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন। আমি 2টা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে শিখবো। আমরা কোনো রুলস মুখস্থ করব না, আমরা ডিরেক্টলি এক্সাম্পল দিয়ে শিখবো। তারপরে একটু বলে দেই, যদি মনে করো she acts as if she knew everything। আমি বললাম যে সে এমন অভিনয় করে যেন সে সবকিছু জানে। এখানে দেখো, এখানে সাবজেক্ট আর এটা হচ্ছে V2, তার মানে এপাশে যদি এটা সাবজেক্ট, এটা হচ্ছে V1। এপাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এপাশে অবশ্যই তোমাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। দ্বিতীয়ত, এপাশে যদি তোমার she acted দিয়ে দিতা,
যদি she acted, সে এমন অভিনয় করেছিল যেন as if she had known everything. এখানে দেখো দুইটা রুলস আমরা পেলাম। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট করলে পাস্ট ইনডিফিনিট করতে হবে। দ্বিতীয়ত এটা যদি তুমি পাস্ট ইনডিফিনিট করো তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এই পাস্টটাকে অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। এটা হচ্ছে এই রুলসের একটা মজার বিষয় যে তোমার এই দুইটা সেম রুলস, এই দুইটা সেম রুলস বলতে এটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হলে এটা পাস্ট ইনডিফিনিট হবে, এটা পাস্ট ইনডিফিনিট হলে এটা পাস্ট পারফেক্ট হবে। আমি তোমাদেরকে এই রুলসটার সাথে আমার শীটের 2 নাম্বার রুলসে আমি আরেকটা রুলস দিছি, সেটা হচ্ছে সিন্স। সিন্স নিয়ে তোমাদের অনেক সমস্যা হয় যে সিন্সের দুইটা রুলস আছে। এক্সাম্পল দেই যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মেট লাস্ট। এখানে আমি বললাম যে এটার নিচে দাগ ছিল কোনটা, এটার নিচে দাগ ছিল এটা। দেখো এটা যেহেতু প্রেজেন্ট, এপাশে পাস্ট ইনডিফিনিট হবে, আর এপাশে যদি ইট ওয়াজ হয় তাহলে সিন্স থাকলে তাহলে অবশ্যই এপাশটা কি হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। দ্যাট মিন্স উই হ্যাড মেট লাস্ট। এখন দেখো তাহলে এই দুইটা রুলসের মধ্যে একটা মিলটা কোথায়? এই as if as the rules এর যেমন এপাশে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এপাশে পাস্ট ইনডিফিনিট করতে হচ্ছে, এপাশে পাস্ট ইনডিফিনিট থাকলে এপাশে পাস্ট পারফেক্ট করতে হচ্ছে, ঠিক তেমনি সিন্স এর এই রুলসটাতে সেম ঘটনা ঘটাতে হচ্ছে যে এপাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এপাশে পাস্ট ইনডিফিনিট হতে হবে, এপাশে পাস্ট ইনডিফিনিট করলে এপাশে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে এই 1 নাম্বার এবং 2 নাম্বার রুলস এর মধ্যে আমরা যে মিলটা পেলাম, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে করতে হবে। আরেকটা বিষয়, এখন আমরা 3 নাম্বার রুলসে চলে আসবো যে 3 নাম্বার রুলসটা আসলে কি। তোমাদের যাদের শীট লাগবে তারা আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে শীটটা দিয়ে দিতে পারবো। 3 নাম্বার হচ্ছে সো দ্যাট এর মানে কি? সো দ্যাট মানে হচ্ছে যাতে। এখন দেখো এই 3 আর 4 এর মধ্যে আবার একটা মিল আছে, যেমন 1 আর 2 এর মধ্যে যে মিলটা 3 এবং 4 এর মধ্যে একটা মিল আছে, যেটা হচ্ছে সো ডট ডট দ্যাট। এটা মানে অনেকে বলে এরকম যে এতই ডট ডট যে। এখন আমরা এক্সাম্পল 1 এ চলে আসি। এক্সাম্পল 1 টা কি হতে পারে, যে সে পড়াশোনা করে, হি রিডস মোর সো দ্যাট। এবার তোমার গ্যাপ দিয়ে দিল যে সে পড়ে যাতে, হি ক্যান পাস ইন দ্য এক্সাম, এবার দেখো তাহলে এখানে যেহেতু V1 প্রেজেন্ট ইনডেফিনিট, এপাশে কি করতে হচ্ছে, ক্যান প্লাস V1 বসাতে